ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যখন নানা ক্ষেত্রে সম্ভাবনার দুয়ার উন্মোচন হলো, তখন বাংলাদেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে শুরু হয়েছে নানামুখী ষড়যন্ত্র। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কতটা চ্যালেঞ্জে বাংলাদেশ, এই আলোচনায় আজ আমরা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নেস জুয়ে আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি উস্কানি ও ষড়যন্ত্র কতটা চ্যালেঞ্জে বাংলাদেশ। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে আমরা গণ অভ্যুত্থানের পরপরই দেখছি যে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এতদিন আমরা অবগত ছিলাম যে পতিত স্বৈরাচার ষড়যন্ত্রে লিপ্ত, এখন আমরা দেখছি প্রতিবেশী দেশও কিন্তু সেই যাত্রায় সামিল হয়েছে। সার্বিক দিক বিবেচনায় কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির সমস্ত দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসলে যে কথাটা আপনি বলছেন এটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি তৌহিদ সাহেব, উনি বলছেন সম্প্রতিকালে কিছুদিন আগে যে গত 5 তারিখের পর থেকে আর কি 5ই আগস্টের পর থেকেই নাকি ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। মানে ইনফ্যাক্ট এগুলা ওনারা যেটা বলবেন সেটাই আমাদের কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। এবং আপনি যদি ওইদিকে আসেন, সম্প্রতিকালে যে ঘটনাগুলো ঘটতেছে, যেমন আমি যদি একটু পিছনে যাই, একটু পিছিয়ে যেতে হবে। যেমন আমাদের এই ঘটনাগুলার আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা আসলাম কেন? এখানে আমি বলেছিলাম একবার, আমাদের পতিত যে শেখ হাসিনা সরকার, তিনি একবার বলেছিলেন যে আমরা যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো, বিষয়টা এইরকম। এবং তিনি আমেরিকার উদ্দেশ্যেই বলছিলেন, আমেরিকার তরফ থেকে সেটা আবার ডিনাই করা হয়েছে, যেরকম কোনো কথা হয়নি। এবং আমি এখানে টকশোতে বলেছিলাম দেশের মানুষ শান্তি চায়, তাতে যে আপনার সেন্ট মার্টিন দিয়েও দেশের শান্তি হয় দিয়ে দেন, কারণ দেশের মানুষের শান্তি দরকার। যেই ঘটনাগুলো ঘটতেছে এটার ভিকটিম কিন্তু আমরা, আর যারা বিবৃতি দেয় তারা কিন্তু এসি রুমে বসে আছে, কিচ্ছু তাদেরকে স্পষ্ট করতে পারে নাই। এই দেশে যদি আজকে কথার কথা বলছি, ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ লাগে বা আরেকটা দেশের সাথে যুদ্ধ লাগে, সব শেষে মারা যাবেন গিয়া প্রধান উপদেষ্টা, আবার সেই দেশে হয়তো সবশেষে মারা যাবেন প্রধানমন্ত্রী। মানে আমি বলছি তাদের সেফটি সিকিউরিটির এইরকম, বাইরে আমরা ঝুঁকিতে থাকি। এই যে ঘটনাগুলো ঘটছে এরা বাইরে আমরা ঝুঁকিতে। যেমন ধরুন আমি একদম নিরপেক্ষভাবে কথাগুলো বলবো, যেমন আমাদের বাংলাদেশের বুয়েটের সামনে ভারতের পতাকা রেখে তার উপর দিয়ে হেঁটে গেছে। পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন, ডেপুটি হাইকমিশন যেটা কলকাতায়, সেখানে সমাবেশ করতে গেছিল এবং সম্প্রতি আপনার এই যে আগরতলা, সেখানে নাকি পতাকা পুড়ে দেওয়া হয়েছে এবং এমবেসির ভিতরে ঢুকেছে। এখন এটা যদি দুই দেশের সরকারের পক্ষ থেকে হয় তাহলে কোনো কথা নাই, সরকারের পক্ষ থেকে যদি হয় তাহলে তো কোনো কথা নাই। এগুলো হচ্ছে মিসক্রিয়েন্ট। আপনি যেভাবেই বলেন না কেন, এই যে আজকে যে কথাটা পিছনে ছিলাম যে দায়ীটা কে, এই যে সেন্ট মার্টিনের কথা বললাম, যে কথাটা শেখ হাসিনা বলছিল, আর আমি বলছিলাম যে দরকার হলে সেন্ট মার্টিন দিয়ে দেন ভাই, তবু দেশের মানুষ শান্তি চায়। কেন বলছি? আমেরিকার সাথে একটা শেখ হাসিনা চুক্তি করছিল, এটা আমি এই টেলিভিশনে বলে গেছি, হয়তো আপনার চ্যানেলে আপনিও ছিলেন। চুক্তিটা কিভাবে হয়েছে প্রশ্ন করা হয়েছিল। চুক্তিটা হয়েছিল এরকম, আমেরিকা বলছিল আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। এবং এই সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা তখন আশ্বস্ত করছিল যে হ্যাঁ আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করব। এবং সেটা কিভাবে করছে? এক দলের 3 ভাগ করে বিএনপির রাস্তায় তাড়াই দিয়ে এমন সিচুয়েশন করছে, আর ডায়ালগ দিত কি নির্বাচন না আসলে আমরা কি করব। আপনি পরিস্থিতি রাখেন না, আমরা দুনিয়া বুঝি তো। এই যে আমেরিকার সাথে এটা আপনার অলিখিত চুক্তি ছিল যে আপনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিবেন। তার আগে ওনার মাথায় বহু আগেই ঢুকছিল যে 2জন ব্যক্তি বাংলাদেশে তার জন্য খুব হার্মফুল বা টেনশনের, 2জন না 3জন বলবো। একজন হলো খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, এবং এই 2জনকে কিন্তু ইনশাআল্লাহ তাআলা জেল দিয়ে দিয়েছেন। 3য় ব্যক্তির ডাউট করছিলেন ইউনূস সাহেবকে, ওই যে সেন্ট মার্টিনের কথা আনছেন, এবং তাকেও জেল দিছিলেন। এখন আপনি চিন্তা করেন, জেল দেওয়ার পর সেই চেয়ারে বসে হাসিনার বিচার করবে, তাহলে রেজাল্টটা কোথায়? আপনি আমেরিকার সাথে চুক্তি ভায়োলেট করছেন। এখন বুঝেন যে আমেরিকার সাথে চুক্তি ভায়োলেট করলে কি হয়। সেই শেখ হাসিনাই এখন ভারতের বিষয়ে বলে যে ট্রাম্প প্রশাসন আসলে তাদের একটা সুসংবাদ আসবে, এরকম একটা ভাব। তার মানে কি? ইউ আর ডিপেন্ডিং অন ইউএসএ। আবু হেনা রাজ্জাকি, যে চুক্তির কথা আপনি বলছেন, আসলেই কি চুক্তির কোনো সত্যতা আছে নাকি শুধুই আওয়ামী প্রোপাগান্ডা? আমি শুনবো বিস্তারিত। আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। দর্শক, আরেকজন অতিথি ইতিমধ্যে স্টুডিওতে হাজির হয়েছেন, হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকেও স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। হ্যাঁ, চুক্তিটা কেন বলছি আমি তো আমেরিকা কি বললো ভাই তো জানে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই।
সরকার বলছে আমরা করব, দ্যাট ইজ কল চুক্তি। চুক্তি মানে অলওয়েজ স্ট্যাম্পে লিখতে হবে। সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার বিনিময়ে এমন চুক্তি হয়েছে? না না না, সেন্ট মার্টিনের কথা আসেনি, তারা নির্বাচনটা দেখতে চাইছে। আর তারপর পর সে ওইটা বলতেছিল সেন্ট মার্টিন দিয়ে দিলে আমি ক্ষমতায় থাকতে পারি, মানে প্রোপাগান্ডা যাকে বলে। আপনি তো সেন্ট মার্টিন দেন নাই, এখনো সেন্ট মার্টিন যায় নাই, আপনি তো ক্ষমতা থেকে চলে গেছেন। এখন আসেন আপনি ভারত প্রসঙ্গ যেটা আসছেন, এই যে আজকে ভারতে যেটা হচ্ছে, আমরা কি চাই? আমাদের গোড়ায় গলদ আছে। প্রথম আসেন আমার ফরেন পলিসি। ফরেন পলিসি কিন্তু 50 বছর 70 বছর 80 বছর পর পর সারা পৃথিবীতে চেঞ্জ হয়, চেঞ্জ হইতে হয়। কারণ পৃথিবীর সব কিছু এক অর্ডারে থাকে না, বিভিন্ন অর্ডার চেঞ্জ হয়, রাজনীতি চেঞ্জ হয়, দল চেঞ্জ হয়, মানুষের বক্তব্য চেঞ্জ হয়। যেমন আপনাকে আমার যখন ছোটবেলায় আমাকে আমার দোকানে পয়সা পাইতো, আর আমাকে যদি কেউ বলতো, দোকানদার রাস্তা বা আমার চাচারে বলতো যে তুই বাকি খেয়েছিস টাকাটা দিয়ে, এইটা বললেই কিন্তু আমার মানিজ্জত শেষ। আর এখন যদি আমি বাকি, আমার ছেলে বাকি খায় আর আমাকে তার জন্য আমাকে কমপ্লেন করে, ছেলে গিয়ে দোকানে বলবে তোমার বাবার কাছে কইছো না, তার থেকে টাকা নাও। তার মানে সিচুয়েশন চেঞ্জ। এই চেঞ্জের উপরে আপনার সব কিছু চেঞ্জ করতে হবে। আপনি 53 বছর পরে একটা মিথ্যা ভিত্তিতে আছেন। আপনি কি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই থিওরি চলবে না। সবার সাথে বন্ধুত্ব কিভাবে হবে? আপনি বলতে পারেন সবার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন। ভারত যদি ধরেন, ভারতের সাথে ধরতে পারেন আপনি স্পেশাল রিলেশন, কারণ আমার 3 দিকে ভারত আছে। তো আপনি সবার সাথে বন্ধুত্ব, চায়নার সাথে ভারতের বৈরিতা, চায়নার সাথে আমেরিকার বৈরিতা, আমেরিকার সাথে ইন্ডিয়ার কোনো কোনো ইস্যু নিয়ে বৈরিতা, আপনি সবার সাথে বন্ধুত্ব রাখবেন? আপনি বন্ধুত্ব রেখে টাকা খাইছেন চায়না থেকে, 1 টাকার মাল 5 টাকা দিয়ে টাকা খেয়ে গেছেন, আবার ক্ষমতার জন্য ভারতের সাথে বন্ধুত্ব করছেন। এই যে জিনিসগুলো আপনি করে গেছেন, দীর্ঘ 53 বছর এই সূত্রের উপরে চলছেন। এভাবে চলে না। ভারতের সাথে আমার একটা আলাদা রিলেশন তৈরি করতে, আমি বারবার বলি, ভারতের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। এখন যদি আপনি বলেন, আমরা কথায় কথায় বলতে পারি ভারত বড় দেশ, ভারতের আগে আসা উচিত, আমাদের, ইয়েস আমি একমত, ভারতের আগে আসা উচিত, আমাদের আগে, কিন্তু আমাদেরকে জায়গায় যাইতে হবে। দেখেন আজকে যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে পতাকা পোড়াইলো, এদিকে আমরা পতাকার উপর দিয়ে হাইটে গেলাম, সব কিছু মিলে যদি আপনি দেখেন, ঘুরে ফিরে পাবেন কি আপনি চিন্ময় কি দাস, তাকে কেন্দ্র করে এখান থেকে ইস্যুটা শুরু হয়েছে। আচ্ছা, তাকে কেন্দ্র করে আবার কি হয়েছে? সরকার পক্ষের যে লয়ার ছিল, সরকার পক্ষের লয়ার দ্যাট ইজ অ্যাগেনস্ট চিন্ময়, তাকে আবার কোপায়ে মেরে ফেললো। এই যে কোপায়ে মেরে ফেললো, কে মেরে ফেললো? কেউ না কেউ একটা পরিস্থিতি তৈরি করতে চায় দেশের মধ্যে। কারণ আপনি শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের ফোন আলাপগুলো আমরা দেখছি, কি বলে সে 227 জনের তালিকা করো, উপজেলা চেয়ারম্যান করে কিছু ঘর জ্বালাই দিতে পারো না, এই যদি অ্যাটিটিউড হয়। এবং তারপরে বাংলাদেশের একটা লোক ইউটিউবে কেউ বলে নাই যে এই কথাগুলো যে টেলিফোন আলাপ ফাঁস হয়েছে এটা আমাদের নেত্রীর না, কেউ কিন্তু বলে নাই। এ পর্যন্ত আমি শুনি নাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে মিথ্যা করে হইলেও যদি একজনে বলতো না আমি এটা আমাদের নেত্রীটা বলতে পারে না, তার মানে ইট ইজ এডমিটেড, না দিলে চ্যালেঞ্জ করে না, কারণ এটা তো নেত্রীর বদনাম হয়, যে কথাগুলো সে বলতেছে যেটা ফ্ল্যাশ হয়। সেই আলোচনায় ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাককে। জনাব হাবিবুর রহমান হাবিব, বিগত সময়ের আমরা মন্ত্রীরা যেমনটি বলতে শুনেছি যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, কখনো তারা আবার বলতো দিল্লির সাথে তলে তলে আপোষ হয়ে গেছে। সেই সম্পর্ক থেকে গণঅভ্যুত্থানের পর আমরা দেখছি যে এক ধরনের ষড়যন্ত্র, উস্কানি, কিংবা একেবারে যদি বলি যে এক ধরনের টানাপোড়েনই তৈরি হয়েছে নেপথ্যে কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির সম্মানিত দর্শক শ্রোতা, বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক আবু-হেনা রাজ্জাককে আমার শুভেচ্ছা। আপনাদের টেলিভিশনে অনেকবার এসে বলেছি, আওয়ামী লীগের নেতাদের সাথে আমরা টকশো করেছি। এই কথাটা উচ্চারিত হয়েছে বহুবার যে আওয়ামী লীগের ক্ষমতাসীন সময়ে আব্দুল মোমেন যিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। ওবায়দুল কাদের বলেছেন ভারতের সাথে তলে তলে সব ঠিক হয়ে গেছে, ভারত আছে যেখানে আমরা আছি সেখানে, ভারত যতক্ষণ আছে পাশে ততক্ষণ আমরা আছি, ভারত ছিল বলেই নির্বাচন করতে পেরেছি। বারবার তাদের স্বীকারোক্তি, আজকে তো তাই প্রমাণ হচ্ছে। পৃথিবীর কোনো দেশ যাকে জায়গা দিল না, মানবতার পক্ষে যদি কথা বলেন ব্রিটেন, তার নিজের বোন ওখানে নাগরিক, তার বোনের মেয়ে এমপি মন্ত্রী, তারপরে তো ব্রিটেন তাকে তাকে এই দিল না, রাজনৈতিক আশ্রয় বলেন কোনোভাবে তাকে গ্রহণ করলো না, পৃথিবীর কোনো দেশ করলো না, ভারত করলো। তার কারণ বহু যত খারাপই হোক না কেন, স্বামীর সাথে সম্পর্ক থাকলে তো স্বামী তাকে জায়গা দেয়। বারবার এদিকে দিক চলে গেলেও স্বামীর কাছে যদি তারই থেকে তার স্বামীর কাছে। সেখানে তো প্রশ্ন আসে, স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে কার সাথে ছিল? বাংলাদেশ ভারত নাকি নির্দিষ্ট একটি দলের সাথে? একটা দলের সাথে, সেই দলের জন্য আজকে এত মায়া কেন? এটা হয় কোনো দিন?
একটা দল একটা দেশকে ধ্বংস করে দিল, তা জনগণকে ধ্বংস করে দিল, অত্যাচার নির্যাতন করলো, লক্ষ লক্ষ লোকের মামলা দিল, শত শত গুম করলো, খুন করলো, দেশের অর্থনীতি ধ্বংস করে দিল, লোনে লোনে বাংলাদেশকে জর্জরিত করে দিয়ে গেল। জনরোষে পালিয়ে গেলেন যিনি, পৃথিবীর ইতিহাসে এমন পালানো কোনোদিনও পালায়নি, কেউ পালায়নি। হিটলার তো তার বাংকারের ভেতর নিজে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করতো, জনগণ তো পিটাই মারতো। এইভাবে পালিয়ে যাওয়া পৃথিবীর ইতিহাসে আছে তার নজির। শুধু তো উনি একা পালিয়ে যান নাই, তার টোটাল মন্ত্রী পরিষদ, তার সংসদ সদস্য, তার দলের নেতা, তার পক্ষে যে সমস্ত ব্যবসায়ী ছিল, তার পক্ষে যে সমস্ত মৌলানা ছিল, এমনকি বাইতুল লোক ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। তো সেই মানুষটিকে নিয়ে ভারত আজকে যে খেলায় নেমেছে। হাবিবুর রহমান হাবিব, এই বিষয়টা আমি একটু সুস্পষ্টভাবে বুঝতে চাই। আমরা গণঅভ্যুত্থানের পরপরই দেখছি যে নানামুখী তৎপরতা চলছে। সেখানে আমরা কখনো সাম্প্রদায়িক উস্কানি দেখছি, কোনো ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা দেখছি, ষড়যন্ত্র উস্কানি রয়েছে। সেটি কি আসলে ভারতের নাকি বিজেপির? এখন তো পুরো ভারতেরই। তা এখন এই যে মাঝখানে তো শব্দ এক হয়ে গেল, এবং রাহুল গান্ধী কি বলে বসলেন যে আমাদের গোয়েন্দা বাহিনী ঢাকাতে ফেল করলো কি করে, এটার একটা তদন্ত হওয়া দরকার। এইভাবে তো ফেল করার কথা না, মানে আমার দেশের ব্যাপারটা ভারতের গোয়েন্দা বাহিনী ফেল করেছে, সেটা তাদের লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন গতকাল, যে মোদির কাছে আহ্বান জানাচ্ছে এখানে শান্তি মিশন পাঠাতে হবে, শান্তিরক্ষী পাঠাতে হবে, মানে শান্তি মিশন। শান্তিরক্ষী আসলে কাদের দরকার? যেখানে দেশের মধ্যে আপনার হলো গৃহযুদ্ধ মতো অবস্থা, মারামারি পাটাপাটি অশান্তি, সে দেশ নিয়ন্ত্রণ করতে, তখন বাংলাদেশ তো শান্ত শীতের নদী, কোনো ঢেউ নাই, স্বচ্ছ পানি চকচক করতে, 2-3 ফুট নিচে দেখা যায়, মাছ চললে দেখা যায়, এমন শান্তির দেশ বর্তমান বাংলাদেশ। তাহলে সেই শান্তির দেশকে অস্থিতিশীল প্রমাণ করার জন্য বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের কথাই তারা বলে, তারা মায়ের কোলে আছে, তো মায়ের কোল সবচেয়ে নিরাপদ। মায়ের কোলে শিশু থাকলে তার খাওয়ার চিন্তা করে না, বুকের দুধ খাওয়ায়, বাইরে থেকে আনা লাগে না, তার পানি খাওয়া লাগে না, তার ঘুমানোর ব্যবস্থা সবকিছু মা করে দেয়। আজকে বাংলাদেশের হিন্দুরা তো মায়ের কোলে আছে, এর সে শান্তি আর কোথায় আছে? কোন দেশ দেখেন তো পৃথিবীতে? এই যে শান্তির একটা দেশে প্রতিদিন ওই আর বাংলা নামে আর একটা মিডিয়া আছে, বিভিন্ন লাভ দিয়ে দৌড়ায় যায় ওঠে স্টেজে, এই আমার হিন্দু ভাইদেরকে দর্শন, মা বোনদের দর্শন করছে, এই যে 2 লক্ষ হিন্দু বা 50 লক্ষ হিন্দু রাস্তায় প্রতিদিন তাদের হত্যা করা হচ্ছে, গরু জবাই কি বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, অন্য জায়গার মারামারি, ধরেন তারা অন্য মারামারি, সেটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। একটা রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক দল এত মিথ্যা কথা বলতে পারে, এবং এত মিথ্যা কথা বলে, এবং তারা এতই, পৃথিবীর বুকে ভারতের দুর্ভাগ্য, তার আশপাশে একটা দেশ তার পক্ষে নেই, একটা দেশ না, মালদ্বীপ পর্যন্ত ধমক দিয়ে বলে তোমার সেনা সদস্য যেগুলো বাদ বাকি 58। ভারতের মূল এজেন্ডা কি? অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করা নাকি পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করা? না, ভারতের মূল এজেন্ডা হলো যে ভারত তার একটা পুতুল সরকার বসাতে চায়। যেমন আমেরিকা এর আগে আমাদের ক্ষমতা ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন না, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, বলেছে না? পৃথিবীর কোন জায়গায় দেখেছেন যে একজন মুসলমান হজ করে এসছেন, ভারতে যাতে তিলক পরিয়ে দিচ্ছে, সিঁদুর পরিয়ে দিচ্ছে, নির্বিবাদে নিচ্ছে, বাংলাদেশকে ভারতের মুখ্যমন্ত্রী বলছে, প্রতিবাদ করছে না। ভারত ওই রকম একটা চায়, ভারত ওই রকম একটা দাস চায়, দাস কিন্তু দাসই ছিল না। এই যে আপনার প্রণব মুখার্জি থেকে শুরু করে যেমন কংগ্রেস তেমন বিজেপি, কংগ্রেস যে পাপটা করেছিল, প্রণব মুখার্জি যে পাপটা করেছিল 2008 সালে, সেই পাপের প্রায়শ্চিত্ত করতেছে, এখনো ক্ষমতায় সরাসরি ওইভাবে যেতে পারে। এবার তো যাক অনেক ইটি করার পরে এবার বিজেপির অপকর্মের কারণে, বিজেপিও আমাদের দেশের সাথে অপকর্ম করেছে, যার কারণে বিজেপি আর এইভাবে আসনভাবে কত কিছু বললো না, তারা পায় না। এখন বাংলাদেশকে অস্থির করে রেখে ভারতের লাভটা কি? ভারতের লাভ এই অস্থিরতার মধ্যে দিয়ে যদি আবার তার পুতুল সরকার নিয়ে আসতে পারে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, সে যা বলবে এই পুতুল সরকার তো তাই বলবে। আপনি চিন্তা করেন, ট্রানজিট আমাদের কয় টাকাতে, তারা চিটাগাং পোর্টে আমার জাহাজ আসলো, তার জাহাজ আসলো, আমার জাহাজে মাল খালাস হয় না, তার জাহাজে মাল আগে খালাস হয়ে যায়, কয় টাকা দেয় আমাদেরকে? এই যে সুবিধা এত কিছু দেওয়ার পরও একটা কথাই আছে, 71-এ ভারত আমাদের সাথে হ্যাঁ করেছে, তো পৃথিবীর সব দেশই করে, যে দেশ পাশে থাকে সেই দেশই পৃথিবীর সমস্ত আদি কাল থেকে দেখে তারাই সহায়তা করে, অন্যায়ের প্রতিবাদ করে, আশ্রয় দেয়, দিয়েছে।
অন্য দেশে লাভ হয় না, অন্য দেশ মানবিক কারণে আশ্রয় দেয়, আর ভারত দিয়েছে তার নিজের স্বার্থে। আজকে যদি পাকিস্তান এক থাকতো তাহলে এক পশ্চিম পাকিস্তান ঠেলায় অস্থির থাকে, আর বাংলাদেশ যদি সাথে থাকতো তো সেটা ভাঙা তার দরকার ছিল। আমাদের সেদিন পাকিস্তান মানে বর্বর যারা ছিল শাসক, সেই বর্বর শাসক আমাদেরকে মূল্যায়ন করে নাই, আমাদেরকে ঠেলে দিয়েছে, বাধ্য করেছে আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে। যদি আপনার ইয়ে দিয়ে দিত, যদি জাতীয় সংসদ অধিবেশন বসতো, যদি জাতীয় না করতো, তাহলে কি পাকিস্তান ভাঙতো? কিন্তু বর্তমান সময়ে আমরা যে ঘটনাটি দেখলাম, যে আগরতলার সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে, আমরা জানি যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কিছু বাধ্যবাধকতা রয়েছে এবং কূটনীতিকদের সুরক্ষা দিতে কিন্তু চরমভাবে আমরা দেখলাম ভারত সরকার ব্যর্থ হয়েছে। কতটা উদ্বেগের? আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি, নাকি পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা ছিল? আমি ভারত সরকার ব্যর্থ হয়নি, ভারত সরকার করিয়েছে। তার মন্ত্রীর কথা বলে কি করে সে বিষয়ে আমি বিস্তারিত জানতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধানের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের এই নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাবিবুর রহমান হাবিব, যে আলোচনায় আমরা ছিলাম, ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে ভারত, এমনটি আমি বলছিলাম, কিন্তু আপনি বলছিলেন পুরো ঘটনায় আসলে ভারত পূর্ব পরিকল্পিতভাবেই ঘটিয়েছে। কি বলবেন? পরিকল্পিতভাবেই তো ঘটাচ্ছে তারা। আমাদের দেশে তো অনেক উত্তর সরকার তো সেখানে বাধা দেয়। সরকার ওরা নিজেরাই তো বলছে, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, তারপরে মমতা ব্যানার্জি নিজেরাই তো বলতো, নিজেরাই তো ওরা সরাসরি এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সরকারের বিরুদ্ধে অবস্থান, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে। তারা তো সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে। তারা বলতো কি, ভারত পরিষ্কার আওয়ামী লীগ ইজ আওয়ার টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড। এর বাইরে তো ট্রাস্টেড পরীক্ষিত এবং তার বিশ্বস্ত বন্ধু ছিল তারা। আর কাউকে তারা মনে করে না, বাংলাদেশের মানুষকে তারা মনে করে না বন্ধু, তারা ওই একটা ফ্যামিলিকে মনে করতো। তা না হলে কংগ্রেসের সাথে যে সম্পর্ক আওয়ামী লীগের, মোদী ক্ষমতায় আসলে তো শেখ হাসিনা তো উল্টা করে ঝুলানোর মতো অবস্থা করতো। তার কারণ শেষ পর্যন্ত তো কংগ্রেসের পক্ষে ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা। এবার যে নির্বাচন হলো, এই যে বর্তমান যে নির্বাচনে সরকার আছে ভারতের, সেখানে মনে প্রাণে আওয়ামী লীগ সমর্থন করেছে কংগ্রেস জোটকে, তারপরেও মোদী তার পক্ষে। তারা এই যে তাদের মূল হলো কি, যে তারা বাংলাদেশকে জিম্মি করে রেখে তারা সব কিছু তারা এখান থেকে নিতে চায়, তারা কিছু দিতে চায় না। এখন কথা হলো, এই যে কথাটা আপনি বললেন, ভারতের সরকার প্রধান অথবা তার সেই দলের গুরুত্বপূর্ণ এমপি তারা যখন বলে যে আমাদের ওখানে ফেল করলো কী করে ভারতের গোয়েন্দা বাহিনী, আপনি চিন্তা করতে পারেন কত বড় রাষ্ট্রদ্রোহ কথা না? আমাকে ভারতের নির্বাচন নিয়ে আমরা কি কোনো করি, আমাদের শক্তি কম, আমরা কি তারপরে কি আমরা হস্তক্ষেপ করি, আমরা কোনো প্রোপাগান্ডা করি তাদের পক্ষে বিপক্ষে? এর সরাসরি করে। এই যে পাপটা করেছিল প্রণব মুখার্জি, কি পাপ, যে সুজাতা সিংকে পাঠালো 2014 সালের নির্বাচনের আগে, যে নির্বাচন যেতে হবে, এর সাথে কত কথা বললো, যে মাথা পিস্তল ঠেকালো, আমার সব গুলি আমি আমার মাথায় করবো, চার্জ করবো, আমি মারা যাবো, আমি নির্বাচন যাবো, কত কিছু করলো। তারপর নিয়ে গল্ফ ক্লাবে নিয়ে আটকায় রাখলো। কী করলো না, কে করেছিল? ভারত করলো। তার দরকার ঠিক বাবা, বাংলাদেশ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনের আগে আওয়ামী লীগ তো সে আপনার 75 সালে ক্ষমতাতে চলে গেছে। তারপরে 21 বছরকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক চলে নাই, ব্যবসা বাণিজ্য চলে নাই, সবই তো চলেছে। এখন কি হলো, হঠাৎ করে কি হলো তাদের, যে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, ক্ষমতা রাখতে হবে, আর কোনো দলকে ক্ষমতা আসতে দেওয়া হবে না? শোনেন, ওনার সাথে আমি একমত, ভারতের সাথে আমার বিরোধিতা করে আমাদের লাভ হবে না, ওনাদের লাভ হবে না, কিন্তু আমাদের বীরের মতো বাঁচতে হবে। এখন ধরেন ফিলিস্তিনি প্রতিদিন যেভাবে ইসরায়েল মারতে যায়, সারা বিশ্ব বিবেক সেখানে তাকিয়ে দেখছে, কিছু করছে না। 50,000 মানুষকে হত্যা করা হয়েছে। তো যদি মনে করে থাকে বাংলাদেশকে একটা ফিলিস্তিন বানাবে ভারত, শেষ পর্যন্ত ওই ফিলিস্তিনের ওখান থেকে কেন্দ্র ইসরায়েলকে উড্ড হতেই হবে। আজ হোক আর কাল হোক, ফিলিস্তিন তার স্বাধীন হবে, একটা আলাদা দেশ হবে, মাথা উঁচুকে তার দাঁড়াবে, কিন্তু ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আজকে বাংলাদেশকে নিয়ে ভারত যত বেশি নাড়ানাড়ি করবে, ভারতের ভিতরে সমস্যার সৃষ্টি হবে। আজকে ভারতের বাজার দেখেন, এই বাংলাদেশে আমার কলকাতা হোটেল টোটেল বন্ধ হয়ে গেছে। তাদের যে হসপিটালগুলো ছিল, সেই হসপিটালগুলোতে এখন রুগী নেই, কারণ আমাদের দেশ থেকেই তো যেতে ওদের ওখানে চিকিৎসা নিতে। তো তাদের কি হবে না, হ্যাঁ আমাদের পেঁয়াজ দেবে না, মরিচ দেবে না, তেল দেবে না, কিছু দিবে না, দেয় তো না, কাশিতে তারা সৃষ্টি করে। যখন পেঁয়াজের দাম কম থাকে, তারা একটা কাজ সৃষ্টি করে, 200-300 টাকা বাইরে থেকে আমাদের পেঁয়াজ কিনে আসতে হয়। তো ভারত তো কোনো সময় আমাদেরকে ভালোবেসে দেয় না,
আওয়ামী লীগ সরকার ছিল তা ভালোবেসে দেয়নি, জিম্মি করেছে, বারে বারে জিম্মি করেছে। তার তখন পেঁয়াজ একটু খাটতে দেখা যায়, এক্সপোর্ট বন্ধ করে দেয়। আর এক্সপোর্ট বন্ধ করার সাথে সাথে বাংলাদেশে তার 20 টাকা 30 টাকার দাম বেড়ে যায়, সাথে সাথে বেড়ে যায়। আসলোই না মাল, বা যে মাল আগের আছে তারপরে। এই ভারতে এই ক্রাইসিসগুলি বারবার সৃষ্টি করেছে। ভারতকে কি না দিয়েছে বলেন তো? কি না দিয়েছে বাংলাদেশ? সবই তো দিয়েছে। এই যে সুযোগ, তার 400-500 কিলোমিটার ঘুরে আসতে হতো ওই 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 পাশ থেকে পশ্চিম থেকে পূর্বাঞ্চলে আসতে, আজকে সরাসরি চলে আসতেছে। তাদের যত ফ্যাসিলিটি আমরা করে দিয়েছি আমাদের, আমরা কি ওই কেড়ে নিতে গিয়েছি? কিন্তু যাই নাই। কিন্তু আমাদের ওই জায়গায় নিয়ে যাচ্ছে কেন? কিন্তু বাংলাদেশ আসলে ভারতের কাছ থেকে কি পেয়েছে সেটিও কিছুই পায়নি। বাংলাদেশ স্বাধীনতার সময় আমরা থেকে আশ্রয় নিয়েছিলাম। ভারতের দরকার ছিল পূর্ব পাকিস্তানকে আর পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানে ভাগ করা। তাদের আমাদের যেমন আমাদের তো বাধ্য করেছে, আমরা কি নিজেরা যেতাম? এই কথা বলার পরে আমাকে আওয়ামী লীগের সময় বলতে, হ্যাঁ এত বড় কথা, হ্যাঁ এত বড় কথাই তো। যদি জেনারেল ইহা জাতীয় সংসদ দুজন বন্ধ না করতো, আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতো, আওয়ামী লীগ সরকার গঠন করতো, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতো, আওয়ামী লীগের নেতা, তাহলে কি পাকিস্তান যুদ্ধ হতো? তাহলে 30 লক্ষ মারা যেত? তাদের যেত না। কিন্তু সেই সময় পাকিস্তানের বর্বররা মূর্খরা বুঝতে পারে নাই, যে মনে করেছিল অস্ত্র দিয়েই, যেমন আওয়ামী লীগ ওই ধারা অনুসরণ তো আওয়ামী লীগও করেছে। পাকিস্তানের বর্বর মূর্খরা মনে করেছিল যে অস্ত্র দিয়ে আমাদেরকে দমিয়ে রাখবে, ভাবে নাই যুদ্ধ শুরু হয়ে গেলে পার্শ্ববর্তী দেশ সাহায্য করতে পারে। আওয়ামী লীগ যেমন ভাবেনি, সব তার, পুলিশ তার, র্যাব তার, সেনাবাহিনী সব তো তার। তারপরেও কেন পালিয়ে যেতে হলো? তাই জনগণ যখন রুখে দাঁড়ায়, বাংলাদেশের মানুষ ভারতের তুলনায় অনেক কম, ওরা 150 কোটি, আমরা মাত্র 16 কোটি, বিশাল সীমানা সব কিছু। কিন্তু আমরা লোক সংখ্যা কিন্তু 16 কোটি লোক কিন্তু কম না। আজকে ভারতের এই অপকর্মের কারণে আপনি দেখেন, সেদিন আমার একটা টক শো ছিল, একদিন বলছে হ্যাঁ আমাদেরকে হিন্দুদেরকে আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে গোবিন্দ বলতেছে আমাদেরকে চাকরি দেওয়া হয় না, উপদেশ রাখা হয় না। আমি রাখবো কী করে? সচিবালয়ে গেলে দেখা যায় সুভাষ কান্তি, দেবাশিস কান্তি, তন্ময় বিষয় এই তো ছিল সচিবালয়ে। এই সচিব থেকে ওই সচিব সব তো হিন্দু ছিল ম্যাক্সিমাম। ওসি প্রদীপ থেকে শুরু করে কতগুলি থানায় ওসি ছিল। আমি যে শেরেবাংলা নগর থানায় যে আমাকে র্যাব ধরে নিয়ে গেল, সেখানেও গিয়ে দেখি যে দুইজনেই ওই ওসি তদন্ত, ওই ইয়ে, আবার যিনি ওসি তিনিও তাই। তো এরকম ছিল। ভারতে কয়টা লোক চাকরি পায় আমার মুসলমানরা? কয় পার্সেন্ট ভারতের সরকারি চাকরি করে মুসলমান? 1 থেকে 1.5%। আর বাংলাদেশের 9% হিন্দু চাকরি করা, মিনিমাম 25% উপর। ধন্যবাদ জানাচ্ছি হাবিব। ভালো চাকরিগুলো তারা করে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। বাংলাদেশ ভারত উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে নৌ উপদেষ্টা বলেছে বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতও আরামে থাকতে পারবে না। ঢাকা দিল্লির সম্পর্ক আসলে কোন দিকে মোড় নিচ্ছে? দেখুন, আপনি যতই বড় হন, আমি যত ছোট হই, আমি বলছেন, আমি বারবার বলি যে আমরা সুসম্পর্ক রাখবো, শান্তিপূর্ণ অবস্থান থাকবো। কিন্তু যদি আমার উপরে চলেই আসে কিছু, আমি পারি বা না পারি, আমাকে তো বাঁচাইতে হবে, সামাল দিতে হবে। আমি বলছি না, যেটা নৌবাহিনীর কথা বললেন, উনি হয়তো ওনার স্ট্যান্ড থেকে নৌ উপদেষ্টা বলছেন, কারেক্টলি বলছেন, বসে থাকবেন না। কিন্তু এখন কথা হইলো, এগুলো কথার কথা কিনা। এই কথাটা তো উনি কাউকে বলেননি, ওনার একটা বক্তব্য। যেমন ধরুন, আমাদের প্রধান তৌহিদ হোসেন কি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা চলছে ভারত মিডিয়াতে। এটা কিন্তু উনি বক্তব্য ভেবে দিচ্ছেন, আমাদের পত্রিকায় আসছে। এটা কিন্তু অফিসিয়ালি কাউকে বলছেন না। যেমন ভারতে আমি 2টা ভাষণ দেখছি পশ্চিমবঙ্গে। এক শ্রেণী বলতেছে যে ভারতে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর একটা পোর্শন কিন্তু বলছে এটা তাদের ইন্টারনাল ইস্যু। ওই ভারতেই বলছে যে এটা তাদের ইন্টারনাল ইস্যু, সেখানে আমরা যাবো কেন? এখন এগুলো হলো ব্যক্তির একটা লেভেলের, এটার ভিতরে ডেফিনেটলি রাজনীতি আছে। যে কথাটা আপনি বলছিলেন যে আইনের লঙ্ঘন হচ্ছে বা জেনেভা কনভেনশনের লঙ্ঘন হচ্ছে, আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে, আইন কার জন্যে? আপনাকে সেটা আগে মাথায় রাখতে হবে। দেখেন, পাকিস্তান একটা দেশ, তাকে দেউলিয়া দেশ বলা হয়, কিন্তু পাকিস্তানের কিন্তু সবাই কেয়ার করে অনলি বিকজ তার কাছে কিছু জিনিস আছে। আজকে পারমাণবিক বোমা যেটা আমরা বলি, যেই সমস্ত দেশগুলোতে পারমাণবিক বোমা আছে তাদের ভিতরে কিন্তু এখন কিন্তু পৃথিবীতে আর পারমাণবিক লড়াই হওয়ার সম্ভাবনা নাই। যদি একজনের কাছে থাকতো তাহলে সে সবাইকে হুমকি দিয়ে বেড়াইতো। কিন্তু যেহেতু বহুজনের কাছে আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং যেগুলো ইউজলেস হয়েছে, এখন কিন্তু কেউ পারমাণবিক বোমা ব্যবহার করবে না। আজকে আমেরিকা ব্যবহার করলে রাশিয়া করবে, রাশিয়া করলে চায়না করবে, চায়না করলে ভারত করবে, ভারত করলে পাকিস্তান করবে। পুরা দেশ ধ্বংস হয়ে যাবে, পুরা পৃথিবী ধ্বংস হবে। পুরা পৃথিবী ধ্বংস হইতে যে পরিমাণ অ্যাটম স্টকে আছে পারমাণবিক বোমা, তাতে 30টা পৃথিবী ধ্বংস করা যায়। তার মানে কি,
30 ভাগের 1 ভাগ দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা ইউজলেস হয়ে গেছে। এই যে রং ইনভেস্টমেন্ট মানুষ যদি না বোঝে, আপনি যে মারামারি, কাটাকাটি, উস্কানি, হটেভার ইট ইজ, এটা দিয়ে কখনো শান্তি আসবে না। আজকে আমি যেমন ব্যক্তিগতভাবে ভারতের কাছে কি চাইবো, ভারত দেশ হিসাবে বড়, যেটা বললাম আইনের কথা, আইন এবং রাজনীতি এই দুইটার কাছে মানুষের ডেড বডি কোনো ইস্যু না। এবং পৃথিবীতে এখন রাজনীতি করার একটাই মাত্র মাধ্যম ডেড বডি। ডেড বডি কেন আমি বলছি, 21 আগস্টের যে গ্রেনেড হামলাটা হইল, এটা কেউ বলে না, আমি প্রথমে এখানে বলছিলাম যে তখন তারেক জিয়া ক্ষমতায়, মানে বেগম জিয়া ক্ষমতায়, মানে তারেক জিয়া ক্ষমতায়, তো সেক্ষেত্রে তারা নাকি গ্রেনেড দিয়ে শেখ হাসিনাকে মারতে চাইছে, অথচ শেখ হাসিনার গ্রেনেডটাই বাস্ট হয় নাই। আচ্ছা, আর বাকিগুলো বাস্ট হয়েছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তারেক জিয়া সাহেব মারতে চাইছে, তাহলে ওর গ্রেনেড বাস্ট না হলে কি আসে যায়, তারা তো গুলি করেই মেরে ফেলানো যায়। কারণ যিনি ক্ষমতায় থাকেন বাংলাদেশে, সে ক্ষমতায় থেকে যা খুশি তাই করেন, কিচ্ছু হয় না। কারণ বঙ্গবন্ধু পার্লামেন্টে ঢুকে বলছিল যে কোথায় তোমাদের সিরাজ শিকদার, এরকম কথাও বলছিল। তারপরে বিডিআর কিলিং করার পর কিন্তু শেখ হাসিনা বহাল তবিয়তে রয়েছে, অর্থাৎ এখন ক্ষমতার থেকে চলে গেছে, অনেক মামলা হবে। তো এটার মানে হচ্ছে ওই যে গ্রেনেড হামলা যেটা হয়েছে, আজকে তারেক জিয়ারা খালাস পাইছে, কিন্তু তারা ক্ষমতায় থেকে তারা মারছে। আর হাসিনাকে মারতে চাইলে আমি মাইরে ফেললে কি হইতো, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, ওই লাশগুলা শেখ হাসিনার দরকার ছিল। পরে ক্ষমতা এসে চার্জশিটে কিন্তু আবার অধিকতর শুনানি কইরা তারপরে সে কি করছে, তারেক জিয়া সহ সবাইকে ঢুকাই দিছে। এখন দেখেন আমরা দেশটা কোথায় আছে, আমাদের গলত সব জায়গায় কেন। আজকে হাইকোর্ট বলছে তারেক জিয়ারা খালাস, আমি একমত, খালাস হতেই পারে, তারা যৌক্তিক। আপনাদের খালাস করে দিলেন সমস্ত আসামিগুলো, তাহলে সেই মামলাটার অবস্থা কি? ওই যে গ্রেনেড হামলা হয়েছিল এটা সত্য, 24 জন লোক মারা গেছে, 300 আহত হয়েছে, এটাও সত্য, তাহলে আপনি বিচারটা করলেন কি? তারেক জিয়া নির্দোষ, আপনি নির্দোষ, আমি নির্দোষ, তাহলে আসল ঘটনা কি? সে আসামি কোথায়, সে তদন্ত কোথায়? এই হলো বাংলাদেশ। এই রকম ভিত্তি যে দেশটার, বিচার বিভাগের ভিত্তি যদি এরকম হয়, সবকিছু যদি এরকম হয়, আপনি কার সাথে লড়াই করবেন? আপনি কারোর সাথে লড়াই করতে পারবেন না। এই যে একটা ভারত একটা কথা বলে, উনি বললেন, আমিও জানি, আজকে যেমন কংগ্রেস, বিজেপি, ইভেন মমতা, দে হ্যাভ বিকাম ইউনাইটেড। অর্থাৎ আমাদের এই প্রপাগান্ডা এই দেশে যা হচ্ছে, রাইটলি করুক রংলি করুক, আমি সাপোর্ট করি, কারণ তারা তাদের স্বার্থ দেখতেছে এবং তারা ইউনাইটেড হয়েছে। আমরা কি এখন ইউনাইটেড হইতে পারতেছি? স্টিল এখনো পারিনি। তাহলে কি আমাদের অনেককে সুযোগই ভারত দিচ্ছে? আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সুন্দর এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে উস্কানি ও ষড়যন্ত্র কতটা চ্যালেঞ্জে বাংলাদেশ, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায়। অ্যাডভোকেট আবু হেলাল রাজাকি, যে আলোচনায় আমরা ছিলাম, আমাদের অনেককে সুযোগই কি নিচ্ছে ভারত? হ্যাঁ, অবশ্যই। আপনার শুনেন, ইউনিটি এমন একটা জিনিস, হয় না, 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর জন্য বোঝা হয়, আর 10 জন যদি একত্র, এটা কোনো ইস্যু না। আপনি দেখছেন যে কতগুলো পিঁপড়া একত্র হয়ে এত বড় একটা মিষ্টি নিয়ে যায়, অথচ যদি ওইদিকে তাকান তাহলে আপনি দেখবেন যে এই সব পিঁপড়াগুলো মারা যাওয়ার কথা। তা আমাদের ইউনিটি একটা বিশাল ব্যাপার। এবং আমাদের এখানে যারাই আছি আমরা, আমি দলমত নির্বিশেষে প্রত্যেককে বলবো, যেখানে শেখ হাসিনাকে সরানোটা ছিল সবচেয়ে একটা ডিফিকাল্ট কাজ, হটেভার ইট ইজ, আন্দোলন তাদের 16 বছরের ছিল, টার্নিং পয়েন্ট হয়েছে ছাত্রদের এইটা। এই যে সরাইতে পারছে, ওই দিন যে সরছে তাও কিন্তু দেশের কেউ কল্পনা করেন নাই, উনিও করেন নাই, বলেন করেন নাই, কিন্তু সামাও সে সরছে। সরে যাওয়ার পর আমাদের প্রথম কাজ কিন্তু এই সরকারটাকে একটু সহযোগিতা করা। এখন পর্যন্ত কিন্তু খালি বলি আমরা সাথে আছি, এটা আমি সমর্থন দিচ্ছি, আর কোঅপারেশন করা কিন্তু এক নয়। আমরা কি দলমত ইউনাইটেড হইতে পারছি যে প্রফেসর ইউনূস সাহেব আপনি এটা করেন, আপনি একটা মোটামুটি ডেট দেন, আমরা রাজি আছি, আপনি সংস্কারগুলো করেন, বিচারটা করেন, নির্বাচন, এইখানে একটা কংক্রিট জায়গা আসতে হবে। এখানে এই সরকারেরও একটা গ্যাপ আছে। সরকার এই মানে ধরি মাছ নাসুই পানির মতো কথা বলে, দিস ইজ নট দ্য ওয়ে। আপনাকে বলতে হবে যে ঠিক আছে আমি 1.5 বছর পরে দিব, 1.5 বছর পর না পারলে 3 মাস বাড়ানো যায়, 4 মাস বাড়ানো যায়। ধন্যবাদ জানাচ্ছি। পাবেন কিভাবে? আমরা এইমাত্র পাওয়া সংবাদে জানতে পারলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানিয়েছেন, জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলো থেকে কতটা সহযোগিতা তিনি পাবেন? আমরা তো সবসময় বলে আসছি, আমাকে লোক দেখানো আর মুখে বলার জন্য আমরা আন্তরিকভাবে চাই এই সরকারকে সফল হতে হবে, সফল করতে হবে, তাহলে গণতন্ত্র কিন্তু মানে অনেক দিনের জন্য হারিয়ে যাবে। আমরা সেটা চাই না। এখন কথা হলো যে কেন এমন হচ্ছে। আসলে তো যেদিন এই সরকার গঠন হলো সেদিনই আপনার সরকার গঠন করা হচ্ছিল,
জাতীয় সরকার বা এই যে সর্বদলীয় সরকার গঠন করা উচিত ছিল, হয়নি, যেটা সেটা নিয়ে এখন বলতে লাভ নেই। এখন আমরা তো চাচ্ছি সরকার, কিন্তু সরকারকে তো সেই জিনিসটাকে আমি 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 আপনার হাতে একটা বাইক তুলে দিলাম, আপনি গিয়ে এখানে ওখানে মানে এমন এমন চালিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললেন, আমি দোষ গেলাম, আমার বাইকটা দিলাম কেন? তো সরকারকে আমরা দিয়েছি তো দায়িত্ব, সবাই মিলে তো আন্দোলন করলাম, আমরা সবাই রক্ত দিলাম, সবাই আন্দোলন করে রক্ত দিয়ে আমরা সরকার গঠন করতে সুযোগ করে দিলাম। আমরা কোনো একটা উপদেষ্টা দিয়েছি না, আমাদের কাছে জিজ্ঞাসা করেছে, কিছু করে নাই। তারপরেও কিন্তু আমরা সবাই তো করে যাচ্ছে। সরকার এখানে মাঝে মধ্যে কিছু জিনিসের কন্ট্রাডিকশনটা সৃষ্টি করতে যাচ্ছে, যেটা মোটেই উচিত হচ্ছে না। আজকে উনি যে কথাটা বলেন, আমার সাথে একমত। জাতীয় ঐক্য ছাড়া বর্তমান যে সমস্যা, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কি, আমরা 17.5 বছর ধরে পুলিশের মার খাচ্ছি, টিয়ার সেল খাচ্ছি, আমরা মারা যাচ্ছি, আমরা হাত পা সব আমাদেরকে আমরা হারিয়েছি, আমাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছি, পুকুরে মাছ আমাদের সব কিছু করছে, ইলেকট্রিক শক খেয়েছি। কিন্তু যদি অনৈক্য কেউ সৃষ্টি করে, বুঝে হোক আর না বুঝে হোক, কথাবার্তা আচরণের মধ্যে দিয়ে, তাহলে পরবর্তী সময় যে ঝামেলাটা আসবে, আমাদের কিচ্ছু হবে না। আমরা তো শক্ত হয়ে গেছি, মায়ের খেয়েও শক্ত হয়ে গেছে, ইলেকট্রিক শক খেয়েও শক্ত হয়ে গেছে, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু যারা এখন ক্ষমতায় আছেন তারা কোথায় যাবেন? ধন্যবাদ জানাচ্ছি হাবিব। এই জন্য সব কিছু বাদ দিয়ে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, এবং ভারতের এই অপকর্ম, দুষ্কর্ম এবং ভারতের সমস্ত মিডিয়া বন্ধকে দেওয়া। সেই প্রশ্নটি আমি নিয়ে যেতে চাই অ্যাডভোকেট আবু-হেনা রাজাকে আপনার কাছে। জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা, দলমত নির্বিশেষে আমরা দিন শেষে কতটা ঐক্যবদ্ধ হতে পারবো? আমি তো বললামই যে প্রফেসর ইউনূস সাহেব যদি জাতীয় ঐক্যের ডাক দেন, দিতেই পারেন, এবং তার রাইটও আছে, সব ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আপনি মানে রাজনৈতিক দলের কতটা পাবেন, সেটা যেমন ইতিমধ্যে অনেকগুলো কথা উঠছে। আমরা অতি সম্প্রতি, আপনি জানেন বোধহয়, এই যে ইলিয়াস হোসেনের একটা রিপোর্ট নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছে, এবং সেখানে আমাদের কি বলে আসিফ নজরুল সাহেব সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে। আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে তার অনেকগুলো জায়গা খুব ক্লিয়ার করা দরকার। এমন কতগুলো জিনিস বলছে, সেই জায়গাগুলো যদি ক্লিয়ার না করে, আপনার সামনে যে বসে আমি কথা বলবো, আমার তো সে আস্থার জায়গাটা নাই। এত বড় একটা প্রতিবেদন হইল, হ্যাঁ, সেক্ষেত্রে বেশ কিছু লোকের নামও কিন্তু আসছে। হাবিব সাহেবের সাথে এইটা হয়েছিল, রাজ্জাকের সাথে এইটা হয়েছিল, জুয়ের সাথে এইটা হয়েছিল। এই 3টা লোক তো কোনো কথা বলতেছে না। যদি তার পক্ষে এই 3টা লোক বলতো যে না, আসিফ নজরুল সাহেবের জড়ায় যে কথাটা বলা হয়েছে এগুলা ঠিক না, আমরা এইভাবে, তো এটা কেন বলছি আমি? আপনি জাতীয় ঐক্য করতে হইলে আপনি প্রথম লক্ষ্যটা করতে, একটা জায়গায় পৌঁছাইতে হবে, রাইট অ্যাট দ্য মোমেন্ট আমরা এইটা চাই এবং এইখানে ঐক্যমত, এই জায়গাটা তো আগে আসবেন। এখন আপনি মনে করেন তাকে সংস্কারের সুযোগ দেওয়া হচ্ছে, আবার নির্বাচনও চাচ্ছি, আবার উনি গ্যাপ, আমি বারবার বলি ওনার একটা বিরাট ফল্ট, এটা আমি মনে করি, এই ইগো। আজকে যদি সরকার মনে করে, যেমন ভারত একটা বড় দেশ, বাংলাদেশের ছোট দেশ মনে করে, ফাইন। এখন সরকার যদি মনে করে যে এতগুলি রাজনৈতিক দল চিৎকার করছে, কিচ্ছু আসে যায় না, উনিও যদি এরকম পিরামিডের মতো বৈশা থাকে, এটা তো হবে না। আপনাকেও একটা জায়গায় নেমে আসতে হবে, আপনাকে প্রথম ডিটারমাইন্ড হইতে হবে আপনি চান কি। একান্তে বলেন, হাবিব সাহেবের বলার দরকার না, আমাকে বলার দরকার নেই, কোর ভ্যালুর দিয়ে একটা লোকের সাথে বসে আপনার আলাপ করেন, আপনার চানটা কি, এবং চাইলে সেইখানে যদি সব লাগবে না, তো আপনি তারেক জিয়া সাহেবের সাথে কথা বলেন, অথবা বিএনপির রেসপন্সিবল যে আছে তার সাথে বলেন, জামাত ইসলামের সাথে বসে একটা জায়গায় আসেন, জায়গায় এসে বলে এই কাজগুলো করবো। তারা যদি একমত হয়, কয় মাস লাগবে, 6 মাস 9 মাস, কিচ্ছু হবে না। এখন তারপরেও একটা কথা আছে যে বললাম না, ডেড বডিটা কিছু না, একমাত্র ডেড বডি হইলে আলোচনা হয়। যেমন চিন্ময়ের গ্রেপ্তার করার পর যে ছেলেটা মারা গেছে, লয়ার, মারা যাওয়ার পর কিন্তু একটা আলোচনা হয়েছে। তো ডেড বডি যদি ইস্যু হয়, আর সেক্ষেত্রে যদি মনে করেন হাসিনার মতো দোসর যারা ছিল, হাসিনার দোসর যারা ছিল, আমরা দেখতেছি কাউকে ধরে ছেড়ে দিচ্ছে, একটা সেন্সিটিভ লেক যদি ধরে ছেড়ে দেন, মনে করেন আপনি একটা কথা ধরেন, একটা মনে করেন একজন মন্ত্রী আপনি এই মুহূর্তে ছেড়ে দেন বাইরে, সে তো মন্ত্রী ছিল সাবেক, তাকে যদি মানুষে ইচ্ছাকৃতভাবে রাস্তায় মেরে ফেলে, তার মানে তাকে সুযোগটা দিল কেন মারার? এই যে বাইরে বের করে দেওয়া, যেমন আমরা দেখছি মুন্নি শাহকে ছেড়ে দিছে, ধরে ছেড়ে দিছে, তাকে কারণ বাজারে হ্যারাস করছে। আমি মুন্নি শাহ বিরোধী না, কোনো ব্যক্তি বিরোধী না, কিন্তু আপনি যখন তারা কাস্টডিতে নিলেন, নেওয়ার পর আবার ছেড়ে দিলেন, তাকে যে আবার হ্যারাস করে, মুন্নি শাহ কিন্তু একটা সেলিব্রিটি, মানে পরিচিত। 200 হিন্দু মারা গেলে কিছু হবে না, একটা মুন্নি শাহর উপরে দিয়ে হয় তাহলে একটা বিরাট প্রোপাগান্ডা হবে। আপনি তো তাকে সেফ কাস্টডিতে রাখতে পারতেন, আপনি ছাড়লেন কেন? ধরলেনই বা কেন? পুলিশ নিল কেন? আবার এখন ছাড়লো কেন? এই যে এটাকে কি বলে জানেন? যেমন ভারত সরকারের সুবিধাটা কি, সে একটা ইলেকটেড গভর্নমেন্ট ওইখানে বসা, আমরা ইলেকটেড না হলেও কিন্তু জনসমর্থন নিয়ে বসা। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, ইউনূস সাহেবের সবচেয়ে বড় ব্যর্থতা এই মুহূর্ত পর্যন্ত, দ্রব্যমূল্যের দাম তো বললামই, বাদ দিলাম সেটা,
প্রশাসনকে সে অ্যাক্টিভ করতে পারে নাই এনিওয়ে, এবং প্রশাসন যদি আপনি অ্যাক্টিভ করতে না পারেন আপনি এটা দমাইতে পারবেন না ভারত চুপচাপ বৈশা থাকলেও। 100 ভাগ যদি ভারত চুপচাপ বৈশা থাকে কিচ্ছু করবে না ভারত, মনে করেন প্রোপাগান্ডা কেন কিচ্ছু হইল না, তারপরে এই দেশে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। এটা উনি সামাল দিবেন কিভাবে? এটার জন্য তো দরকার প্রশাসন। কোর্ট আমাকে জেল দিয়ে দিল, 6 মাসের জেল দিয়ে দিল, আমাকে ধরে জেলখানায় নিবে কে? ওই জজ সাহেব নাকি থানার ওসি? তা থানার ওসি যদি না ধরে আমি কিভাবে যাব? আপনি ইভেনচুয়ালি চরম ব্যর্থতা, আমি বললাম আবারও বলছি, ইউনূস সাহেব আগাতে পারবে না যদি উনি প্রশাসনের উপর দখল নিতে না পারেন। সেটার জন্য অনেক প্রক্রিয়া আছে, আমাদের মতো ছোট মানুষ অনেক আছে যাদের মাথায় অনেক কিছু বেরোইতে পারে। উনি যাদেরকে নিছেন কে কি করে আপনি বলেন না প্র্যাকটিক্যালি। আমি ভাই বিরোধিতা করতেছি না, প্র্যাকটিক্যালি কে কি করতেছে, কি কাজটা করতেছে কি। আমি এখন শুনলাম মার্চ থেকে নাকি ভোটার তালিকা শুরু করবে, তা এই মার্চ পর্যন্ত কি করবেন আপনি? কথার কথা বলছি, হোয়াট আর ইউ ডুইং? সেদিন দেখলাম একটা খতিয়ান দিচ্ছেন আমাদের আসিফ নজরুল সাহেব, যেই খতিয়ান দিছে এই টোটালটা করতে 15 দিন লাগে। এক অর্ডারে ইয়ে নিয়োগ হয়, এএসি নিয়োগ হয়, ডিএসি নিয়োগ হয়। এই যে কথাগুলো আপনি কালক্ষেপণ, আপনি চান কি, আপনারা চান কি সেটাও ক্লিয়ার করতে হবে রাজনীতিবিদদের সাথে। যদি রাজনীতিবিদরা মনে করেন যে এরা দেশে রাজনীতি করবে, আর যদি আপনি মনে করেন না বসলাম যা হয় হবে, ভিন্ন কথা। জনগণ সাফার করবে, আপনি জনগণকে সাফার করার কোনো রাইট নাই। ওই অ্যাডভোকেট মারা গেছে সেটার কৈফিয়ত ইউনূস সাহেবের দিতে হবে। আপনি যদি বলেন যে ইন্ডিয়ার গুপ্তচররা মারছে কিংবা এখানে আওয়ামী লীগের মিসক্রিয়েন্ট আছে, এইসব বলে তো আপনি পার পাবেন না। দেন হোয়াই ইউ আর সিটিং হিয়ার? আওয়ামী লীগ থাকতেও তো লোক মরতো, আপনি তো এটা পারবেন না। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজাকে। হাবিবুর রহমান হাবিব, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সহ বেশ কয়েকটি মামলা থেকে ইতিমধ্যেই তারেক রহমান খালাস পেয়েছেন, কিছু মামলা খারিজও হয়েছে। একটু জানতে চাই এখন তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? এখনো তার 4টা মামলা আছে। কি কি মামলা? কোন একটু? 4টা মামলা আছে কনভিক্টেড। উনি তো চান না যে এখানে কেওয়াস সৃষ্টি হোক, মামলা শেষ হয়নি, উনি আসবে আমাদের মামলা তো হয়নি। সর্বপ্রথম আমাকে যে মামলা সাজা দিল সেই আমার মামলাও এখনো হয়নি। সেদিন আমি গেছিলাম কোর্টে, জাজ সাহেব ডেকে বললেন, কাছে ডেকে নিয়ে গেলেন, ও আপনার ছাত্রের হাওয়া আপনাদের নেতৃত্বে মিছিল করেছে, সরাসরি বললো। তারপর ইনা দিয়ে 30 তারিখেও ডেট দিল। তো এই যে আমাদের হাবিবুল্লাহ খান সোহেল সহ আমাদের অনেকের মামলা 300-400 করে 450 মামলা, কতদিন ধরে এটা মামলায় কি তাহলে তারেক রহমানের দেশে ফিরতে বাধা? হ্যাঁ অবশ্যই, জেলে যাবে না সে। এটা তো সরকারের উচিত। আমাদের যে মামলা, আমাদের মামলা তো চুরি করে ডাকাতি করে মানুষ মারি আমাদের মামলা হয়নি, অন্যায় মিথ্যা মামলা দিচ্ছে। যেমন ডক্টর ইউনূস সাহেবের মামলা, ওনার মামলা ওনার কর্মচারী করেছিলেন, ওনার কর্মচারী বেকার সমাধান করেছিলেন। তারপর তার কি ইন্টারেস্ট, তাদের বোনাস টোনাস এগুলি নিয়ে কি তাদের লভ্যাংশ নিয়ে তার দ্বন্দ্ব, ওনার মামলা সব প্রত্যাহার হয়েছে না, সব প্রত্যাহার হয়ে গেছে না। যখন ওয়ান লিভিংয়ের সময় মামলা, ম্যাডাম খালেদার মামলা একটা প্রত্যাহার হল না। তৎকালীন সরকার প্রধানমন্ত্রী উনি তো প্যারোলে থাকা অবস্থায় উনি প্রধানমন্ত্রী হয়েছেন, অবস্থা তো এরকম তার, তো সব মামলা প্রত্যাহার হয়ে গেল। এই যে অনিয়মগুলো হয়েছে, এখন আপনি যে একটা প্রশ্ন করেছেন, ভাইটাল প্রশ্ন, যে তাহলে একুশে হামলা হয়নি, মানুষ মারা যায়, হ্যাঁ মানুষ মারা গেছে, বিচার তো হওয়া উচিত। এবং দেখেন কারা মামলাটা ওই কারণে এই যে খালাসটা হয়ে গেল, যেমন আওয়ামী লীগের সময়ে রমনা বটমূল্যে আপনার ইতে 10-এর উদ্দেশ্যে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে পল্টনে কমিউনিস্ট পার্টিতে 73 কেজি 76 কেজি ওজনের বোমা আওয়ামী লীগের আমাদের, তো তাহলে ওরা আওয়ামী লীগ করেছিল না? ওই যারা ওই কাজগুলি করেছিল ওই সময় তারাই গ্রেনেড হামলাটা করেছে। সরকার মামলা দিতে গেল কার নামে? আওয়ামী লীগ বিএনপি নেতার নামে, কয়েকবার ঘুরে ফিরে কার এখন তো চলে গেছিলো রিটায়ারমেন্টে, তাকে ধরে নিয়ে এসে মামলা দিল। এই জন্য তো মামলার পরিণতি এটা, ওদের নামেই যদি মামলাগুলি হতো তাহলে তো এই মামলাতে এইভাবে এই মামলার পরিণতিটা হওয়ার কথা না। তো এই যে সমস্ত সরকার যে অনিয়মগুলি করে গিয়েছে, একটা অনিয়ম করেছে, হাজারো অনিয়ম করেছে, এই হাজারো অনিয়মের থেকে এখন বেরিয়ে আসতে পারে, হুট করে রাতারাতি হবে না। উনি যে কথা বলেন ধরবেটাকে, এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু আওয়ামী লীগের সাজানো বাগান, একটা সরাবে না আরেকটা আসবে, একটা সরাবে আরেকটা আসবে, ওই জন্য তাই বারবার বলা যায় পুলিশে নিয়োগে যায় শুরু হয়েছে। প্রশাসনিক আপনার বলেন এসপি বলেন, আপনার ম্যাজিস্ট্রেট বলেন, মুন্সিফ বলেন, মানে এই জিনিসগুলি এসআই বলেন, পুলিশ বলেন, এইগুলো সাজান। ইঞ্জিনিয়ার ঘুষ খাবে সেটা আলাদা কথা, কিন্তু প্রশাসনের সাথে এগুলো লাগবে। আপনার সাবির হোসেন চৌধুরী পৃথিবী সৃষ্টি হওয়ার পর 6টি মামলা 2টা হত্যা মামলা ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছে কোনো দিন? দিতে পারে না। আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি জনাব হাবিবুর রহমান হাবিব, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজাক। উদার হতে হবে, সরকারের রোড ম্যাপ সামনে দিতে হবে। দর্শক, এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।